হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডিং টুল। আজকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের 5টা ইম্পর্টেন্ট এমসিকিউ সম্বন্ধে আলোচনা করব। এই এমসিকিউ গুলো এক্সামে, ইন্টারভিউয়ে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, তাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই 5টা এমসিকিউ নিয়ে আমরা এখন ডিসকাস করব। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টস আর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কি ধরনের ডিপার্টমেন্ট হচ্ছে? এটা একটা কি প্রোডাকশন ডিপার্টমেন্টের মতো হচ্ছে, নাকি ফাংশনাল ডিপার্টমেন্ট হচ্ছে, লাইন ম্যানেজমেন্ট হচ্ছে, নাকি প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে? এটা কি ধরনের ডিপার্টমেন্ট সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি হচ্ছে লাইন ডিপার্টমেন্ট। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কি ডাইরেক্ট কোনো প্রোডাকশন বা ডাইরেক্ট কাস্টমারকে সার্ভিস রেন্ডার করার জন্য আছে? না, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট নিজেদের এমপ্লয়ি গুলোকে ম্যানেজ করার জন্য আছে। তাই লাইন ডিপার্টমেন্ট হবে না, কারণ এটা ডাইরেক্ট কোনো প্রোডাকশনের কাজে নেই। অথরিটি ডিপার্টমেন্ট। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কি কোনো লাইন ম্যানেজমেন্টের মধ্যে অথরিটি কে ডিটারমাইন করছে যে একটা প্রোডাকশন বা একটা সার্ভিস রেন্ডার হচ্ছে কাস্টমারকে, তার জন্য কি এটা অথরিটি মতো কাজ করছে? না, তাহলে অথরিটি ডিপার্টমেন্ট এটা হবে না। তারপর হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। হ্যাঁ, এটা কোম্পানিকে একটা সার্ভিস দিচ্ছে। কোম্পানি নিজের এমপ্লয়ীদেরকে ম্যানেজ করার জন্য, এমপ্লয়ীদের জব এভালুয়েশনের জন্য, জব অ্যানালিসিসের জন্য কোম্পানিকে সার্ভিস প্রোভাইড করছে, তাই এটা একটা সার্ভিস ডিপার্টমেন্ট। ফাংশনাল ডিপার্টমেন্ট। ফাংশনাল ডিপার্টমেন্ট নয়। ফাংশনাল ডিপার্টমেন্ট মানে কি রকম থাকে? যেখানে লাইন ডিপার্টমেন্ট থাকে, স্টাফ ডিপার্টমেন্ট থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, সেগুলোকে বলে ফাংশনাল ডিপার্টমেন্ট। কিন্তু এগুলো ফাংশনাল ডিপার্টমেন্ট নয়, কারণ কি এটা প্রোডাকশনের সাথেও যুক্ত নয়, কাস্টমারকে কোনো রকম কোনো সার্ভিসও দেয় না, আর এটা অথরিটির সাথেও যুক্ত নয়। তাহলে ফাংশনাল ডিপার্টমেন্ট হচ্ছে না। এটা সার্ভিস ডিপার্টমেন্ট, কারণ এটা কোম্পানিকে বিভিন্ন রকম সাহায্য করে, সার্ভিস দিয়ে ম্যানেজমেন্টকে বিভিন্ন ভাবে সাহায্য করে, যেমন কোম্পানিতে এমপ্লয়ীদেরকে ম্যানেজ করা, কনফ্লিক্ট রেজলিউশন করা, বিভিন্ন স্ট্রাইক হ্যান্ডেল করা, জব ইভ্যালুয়েশন করা, জব রোটেশন করানো, এগুলো হচ্ছে সার্ভিস। এবং সেই জন্যই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট একটা সার্ভিস ডিপার্টমেন্ট। আচ্ছা, পরের কোশ্চেনে যাব আমরা। হোয়াট ইজ হিউম্যান ফ্যাক্টর? হিউম্যান ফ্যাক্টর কি? আমরা যখনই এইচআর পড়তে শুরু করি তখনই আমাদের ফার্স্টে আসে হিউম্যান ফ্যাক্টর। হিউম্যান ফ্যাক্টর এইচআর এর মেন টপিক। এই হিউম্যান ফ্যাক্টর ছাড়া কিন্তু এইচআর পড়া পসিবল নয়। তাহলে সেটাই আমরা এখন দেখবো যে হিউম্যান ফ্যাক্টর বলতে এইচআর এ কোন জিনিসটাকে বোঝায়। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইস্যুস অফ সোশিও ইকোনমিক ফ্যাক্টরস। সোশিও ইকোনমিক মানে কি? সোসাইটি এবং যে ইকোনমিক কন্ডিশন আছে কান্ট্রির বা কোম্পানি, সে দুটোর একটা ইকুইলিব্রিয়াম পজিশনকে বলে সোশিও ইকোনমিক ফ্যাক্টর। সেই সোসাইটি বা ইকোনমিক কন্ডিশনের কোনো মাইক্রো ইস্যু বা কোনো ম্যাক্রো ইস্যু কখনোই হিউম্যান ফ্যাক্টর নয়। তাহলে এটা অ্যান্সার নয়। এরপর হচ্ছে ইন্টার রিলেটেড ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশিও এথিক্যাল অ্যাসপেক্টস অফ হিউম্যান বিং। এটাই অ্যান্সার। কি বলেছে? ইন্টার রিলেটেড মানে একটার সাথে একটা রিলেটেড। ফিজিওলজিক্যাল, ফিজিওলজিক্যাল মানে বিভিন্ন শারীরিক, যেমন হেলথ অ্যান্ড হাইজিন, হেলথ সেফটি, সিকিউরিটি। তারপর হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল রিকোয়ারমেন্টস গুলো, এইগুলো। সাইকোলজিক্যাল মানে মেন্টাল যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যেমন মোটিভেশন, তারপর হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট। যেমন যদি কেউ ঝগড়া করে তাহলে সেইখানে কিন্তু আমরা কাজ করতে পারবো না, তাহলে সেরকমই ওয়ার্কিং এনভায়রনমেন্ট। তারপরে হচ্ছে পারসেপশন হতে পারে, যে গুড উইল হতে পারে। যেমন সাইকোলজিক্যাল যে জিনিসগুলো হয় না, যে আমি কি মনে করি, আহ আমার কি মোরাল আছে, আমি কোম্পানিকে কি দিতে চাই, আমার যে রেসপন্সিবিলিটি গুলো আছে, সেগুলো যে সাইকোলজিক্যাল। এবং সোশিও এথিক্যাল অ্যাসপেক্ট। সোশিও এথিক্যাল মানে হচ্ছে ও কোম্পানিতে কাজ করে এমন একটা এমপ্লয়ি, কিন্তু সবসময় চায় যে তাকে যেন সোসাইটি একটা রেকগনাইজ করে, তার যেন সোশ্যাল এস্টিম থাকে,
তাহলে এইটা এবং এথিক্যাল অ্যাসপেক্টস, একটা কোম্পানি জানে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা কোম্পানির জন্য বেনিফিশিয়াল কোনটা কোম্পানির জন্য হার্মফুল, এই অ্যাসপেক্ট গুলো থাকে। তাহলে কোনো একটা হিউম্যান বিং এর, কোনো একটা মানুষের ইন্টার রিলেটেড ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল সোশিও এথিক্যাল অ্যাসপেক্টটাই হচ্ছে হিউম্যান ফ্যাক্টর। এগুলোই কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজ করে। একটা কোম্পানিতে কাজ করা এমপ্লয়ি বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট, সাইকোলজিক্যাল মানে মেন্টাল অ্যাসপেক্ট এবং সোশিও এথিক্যাল, তার সোসাইটিতে কিরকম ইমপ্রেশন, কিরকম গুডউইল, এথিক্যাল মানে হচ্ছে কিরকম মোরাল, এই অ্যাসপেক্ট গুলো কিন্তু ম্যানেজ করা হিউম্যান রিসোর্সের কাজ, এবং এটা কি হিউম্যান রিসোর্সে হিউম্যান ফ্যাক্টর বলে। দ্য এন্টায়ার কনসেপ্ট অফ হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার এন্টায়ার কনসেপ্ট অ্যাকচুয়ালি নয়। হিউম্যান বিহেভিয়ার যদি বাইরে থাকে তাহলে তো সেটা হিউম্যান স্টাডিজ এর মধ্যে পড়ছে, অ্যানথ্রোপোলজির মধ্যে পড়ছে, সাইকোলজির মধ্যে পড়ছে, ফিজিওলজির মধ্যে পড়ছে হিউম্যান বিহেভিয়ার। কিন্তু যখন কোম্পানির মধ্যে আসবে তখন সেটা অর্গানাইজেশন বিহেভিয়ারের মধ্যে স্টাডি করা হয়। এই হিউম্যান বিহেভিয়ার বা অর্গানাইজেশন বিহেভিয়ার কিন্তু কখনোই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে পড়বে না, দুটো স্ট্রিম আলাদা। এটাকে হিউম্যান ফ্যাক্টর বলা হয় না, সেটাকে অর্গানাইজেশন বিহেভিয়ার বলা হয়। নান অফ দ্য অ্যাবাভ তো নয়, আমরা তো অ্যান্সার পেয়েছি আগে। তাহলে অ্যান্সারে কি পেলাম, ইন্টার রিলেটেড ফিজিওলজিক্যাল শারীরিক, সাইকোলজিক্যাল মানসিক এবং সোশিও বা সামাজিক, এথিক্যাল মানে হচ্ছে ঠিক ভুল কোনটা এইটা জানা এথিক্যাল, এই অ্যাসপেক্টস গুলো একটা মানুষের ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল সোশিও এথিক্যাল অ্যাসপেক্টসকেই আমরা হিউম্যান ফ্যাক্টর বলবো। পরের কোশ্চেন, job analysis is a systematic procedure for securing and reporting information defining a, আমরা এইচআরে কি দেখেছিলাম, কম্পেনসেশন ম্যানেজমেন্টের আগে জব অ্যানালিসিস, জব এভালুয়েশন, এটার ওপরে কি হয় ওয়েজেস, কম্পেনসেশন ম্যানেজ করা হয়, স্যালারি অ্যাডমিনিস্ট্রেট করা হয় এই জব অ্যানালিসিস জব এভালুয়েশনের ওপরে। তাহলে এইচআরএম এ জব অ্যানালিসিস একটা ইম্পর্টেন্ট প্রসিডিওর, সেটার ওপর থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে যে জব অ্যানালিসিস একটা সিস্টেমেটিক প্রসিডিওর। হ্যাঁ, এটা একটা সিস্টেমেটিক প্রসিডিওর, এটার একটা প্রিডিটারমাইন্ড রুলস রেগুলেশন পলিসিস আছে, তাই এটা একটা সিস্টেমেটিক প্রসিডিওর ফর সিকিউরিং অ্যান্ড রিপোর্টিং ইনফরমেশন। তাহলে ইনফরমেশনকে সিকিউর করা হয় এবং রিপোর্ট করা হয় ম্যানেজমেন্টের কাছে। সেই ইনফরমেশনটা কি সংক্রান্ত সেটাই আমাদের জিজ্ঞেস করেছে। মানে অবশ্যই জব অ্যানালিসিস করে আমরা যে রেকর্ডটা পেলাম সেই রেকর্ডটা তো আমরা কোথাও একটা স্টোর করব বা আমরা কোথাও রিপোর্ট করব, সেই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি কি সংক্রান্ত, জব অ্যানালিসিসের রিপোর্ট। একটা স্পেসিফিক জব, হ্যাঁ, জব অ্যানালিসিস সবসময় একটা স্পেসিফিক জব সম্বন্ধেই বলে, তাই এটাই হবে অ্যান্সার। স্পেসিফিক প্রোডাক্ট না, স্পেসিফিক প্রোডাক্ট সম্বন্ধে মার্কেটিং ডিপার্টমেন্ট বলতে পারে, সেলস ডিপার্টমেন্ট বলতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্ট বলতে পারে, কিন্তু এইচআরএম ডিপার্টমেন্ট বলে না। স্পেসিফিক সার্ভিস, কোনো সার্ভিস যদি আমরা কাস্টমারকে দিই তাহলে সেই সার্ভিস সম্বন্ধে সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট এইগুলো বলতে পারবে। কিন্তু কোনো জব অ্যানালিসিস এর মাধ্যমে কোনো স্পেসিফিক সার্ভিস সম্বন্ধে আমরা জানতে পারবো না। অল অফ দিস হবে না, কারণ কি আমরা প্রোডাক্ট এবং সার্ভিস সম্বন্ধে জব অ্যানালিসিস এর মধ্যে ইনফর্ম হতে পারি না। তাই জব অ্যানালিসিস ইজ আ সিস্টেমেটিক প্রসিডিওর ফর সিকিউরিং অ্যান্ড রিপোর্টিং ইনফরমেশন ডিফাইনিং আ, কি ডিফাইন করে একটা স্পেসিফিক জব। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে একটা স্পেসিফিক জব সম্বন্ধে আমাদের যদি ইনফরমেশন গ্যাদার করতে হয় তাহলে আমাদের জব অ্যানালিসিস করতে হবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষাতে এসেছে এবং ইন্টারভিউ এসেছে যে তুমি একটা স্পেসিফিক জব সম্বন্ধে জানতে চাও, তুমি কি করবে, আমি জব অ্যানালিসিস কন্ডাক্ট করব, এর ফলে কিন্তু আমি বুঝতে পারবো যে কোম্পানিতে কোন জবটার কি রোল আছে, কি রেসপন্সিবিলিটি আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেন যাবে, what are the factors responsible for the growth of HRM? HRM এর গ্রোথ মানে HRM ফিল্ডের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য কোন ফ্যাক্টর গুলো রেসপন্সিবল থাকে? ডেভেলপমেন্ট অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অ্যান্ড and এখানটা স্পেস হতো and awakened sense of social responsibility। মানে কি বলছেন যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টে
ইমপ্লিমেন্টেশন, মানে এখন তো ম্যানেজমেন্টের রুলস গুলো সায়েন্টিফিক অনুযায়ী হয়, তাহলে সেই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ইমপ্লিমেন্টেশন এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে সবার একটা অ্যাওয়েকেন্ড সেন্স আছে, মানে সবাই জানে এটা সম্বন্ধে এখন। সেটার কারণে কি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফিল্ডে গ্রোথ আসতে পারে? না, এটা একটা ম্যানেজমেন্ট ফিল্ড, এটা একটা রিলেশনশিপ ফিল্ড, এটা কোনোই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আন্ডারে পড়ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। The problem of how the available human resource could effectively minimize the cost and maximize the production। তাহলে যে এই এইচআরএম কি প্রবলেম সলভ করছে বলছে, যে কিভাবে কস্টটাকে মিনিমাইজ করব এবং প্রোডাকশনটাকে ম্যাক্সিমাইজ করব। না, এই কাজটা প্রোডাকশন ডিপার্টমেন্ট করে, এই কাজটা কস্ট ডিপার্টমেন্ট করে, এই কাজটা অ্যাকাউন্টিং এর কাজ, এটা কোনো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ নয়। এটা কোনো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ নয়, এটা কস্ট অ্যাকাউন্টিং এর কাজ, কস্ট ডিপার্টমেন্ট করে, তারপরে কস্ট কন্ট্রোল করে, ফলে মিনিমাইজ দ্য কস্ট আর ম্যাক্সিমাইজ দ্য প্রোডাকশন, এটা কিন্তু করা সম্ভব হয়। আর এতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কোনো ভূমিকা নেই, কারণ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কস্ট নিয়ে কাজ করে না, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, কস্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কাজ, প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ। এখানে কস্ট কন্ট্রোল করা হয়, কস্ট ইউনিট বার করা হয়, কস্ট কস্টিং এর বিভিন্ন রুলস রেগুলেশন অনুযায়ী সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করা হয়, এবং প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ যে ওই কস্টের মধ্যে কিভাবে প্রোডাকশনটাকে ম্যাক্সিমাইজ করা যায়, কিভাবে অপটিমাম প্রোডাকশন আমরা পেতে পারি, এগুলো ওদের কাজ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ নয়। তাই এখানে এই প্রবলেমটা সলভ হলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গ্রোথ পসিবল নয়। টেকনিক্যাল ফ্যাক্টরস, টেকনিক্যাল ফ্যাক্টরস মানে কি, যেমন হচ্ছে কম্পিউটারাইজ পেরোল ম্যানেজমেন্ট, এক্সেলে আমরা পেরোল করছি, কম্পিউটারাইজ কম্পেনসেশন ম্যানেজমেন্ট, আমরা স্যালারি স্লিপ, পেরোল স্লিপ সব আমরা কম্পিউটারাইজ করে দিয়েছি, যাতে খুব সহজেই অ্যাকিউরেটলি এফেক্টিভলি এবং টাইমলি এমপ্লয়িরা তাদের পে স্লিপ পেয়ে যায়। তারপর হচ্ছে এআই ড্রিভেন অ্যানালিটিক্স, যে আমরা জব অ্যানালিসিস গুলো করছি, জব এভালুয়েশন গুলো করছি, সেখানে তো এআই ইমপ্লিমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এগুলো করা, মেশিন লার্নিং অ্যালগোরিদম, এমএল অ্যালগোরিদম, এসব ইমপ্লিমেন্ট করা, ট্যালি ইমপ্লিমেন্ট করা, ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইমপ্লিমেন্ট করা, যাতে কমন ডাটাবেসের মধ্যে অ্যাকিউরেটলি সব কাজ হতে পারে, এই টেকনিক্যাল ফ্যাক্টর গুলোর ইমপ্লিমেন্টেশন। অ্যাওয়েকেনিং অ্যামংস্ট ওয়ার্কার্স, অ্যাওয়েকেনিং অ্যামংস্ট ওয়ার্কার মানে কি, যে ওয়ার্কাররা জানে যে কোন জবটার জন্য তারা অ্যাপ্লিকেবল, কোন জবটা তাদের জন্য সুটেবল, কোন জবটার জন্য তাদের কি রকম কোর্স করতে হবে, কি ডেভেলপমেন্টাল ট্রেনিং নিতে হবে, কি সার্টিফিকেট দরকার, এবং তার কাঁধে কি রেসপন্সিবিলিটি আছে কোম্পানির, সে কোন কাজের জন্য অ্যাকাউন্টেবল, এইগুলো সম্বন্ধে যদি ওয়ার্কাররা জানে, এবং অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট, যদি গভর্নমেন্ট মনে করে যে এইচআরএম এর ফিল্ডে ডেভেলপমেন্ট আনবে, তাহলে গভর্নমেন্টের একটা পজিটিভ অ্যাটিটিউডের কারণে এইচআরএম এর গ্রোথ হতে পারে। গভর্নমেন্টের বিভিন্ন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পলিসিস আছে, লজ আছে, রেগুলেশন আছে, সেগুলো সেগুলো কিন্তু এই এইচআরএম ফিল্ডে গ্রোথ আনতে পারে। কালচারাল, কোম্পানি কালচার কিরকম, অর্গানাইজেশন কালচার কিরকম, মানুষজনের মধ্যে কালচার কিরকম, সেটা কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটা ফ্যাক্টর। আর সোশ্যাল সিস্টেম, কোম্পানি যে সোসাইটিতে আছে সেই সোসাইটির কি কি নর্মস কোম্পানিকে ফুলফিল করতে হচ্ছে, সোসাইটির কি কি নিড রিকোয়ারমেন্টস কোম্পানিকে ফুলফিল করতে হচ্ছে, সেইগুলো মেনটেন করলে কিন্তু এইচআরএম এ গ্রোথ আসে। তাহলে এইচআরএম এর গ্রোথের জন্য technical factors, awakening amongst workers, attitude of the governments, cultural and social system, এই সবকটা জিনিসই ইম্পর্টেন্ট, তাহলে এটাই হবে অ্যান্সার। অল অফ দ্য অ্যাবাভ নয়, কারণ কি সোশ্যাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং কস্ট মিনিমাইজেশন এইগুলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গ্রোথের ফ্যাক্টর নয়, তাই অল অফ দ্য অ্যাবাভ হবে না। অ্যান্সারটা কি হবে আবার বলছি, টেকনিক্যাল ফ্যাক্টরস, অ্যাওয়েকেনিং অ্যামংস্ট ওয়ার্কার্স, অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট, গুড অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট স্পেশালি, কালচারাল এবং সোশ্যাল সিস্টেম, এইগুলোই কিন্তু
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গ্রোথের কারণ হতে পারে। যদি কোনো ইন্টারভিউ এরকম কোয়েশ্চেন আসে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য গ্রোথের জন্য আমরা কি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা বলতেই পারি যে হ্যাঁ, আমরা পুরো পেরোল সিস্টেমটাকে আমরা এক্সেলে কনভার্ট করব, লিভ সিস্টেমটাকে আমরা এক্সেলে কনভার্ট করব, এক্সেল এর সাথে আমরা এআই মার্জ করতে পারি, এগুলো করতে পারি। যেমন টেকনিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে আছে ওয়ার্কার্সদের আমরা জানাতে পারি যে কি কি কোর্স করলে তাদের ক্যারিয়ারে গ্রোথ আসবে, কারণ এমপ্লয়ীদের ক্যারিয়ার প্ল্যান করাটাও কিন্তু এইচআরেরই কাজ, তাহলে সেইগুলো করতে পারি। গভর্নমেন্টের বিভিন্ন পলিসিকে আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি, এবং এবং কোম্পানি অর্গানাইজেশন কালচারকে আমরা আরো বেশি ইমপ্রুভ করতে পারি, কোঅর্ডিনেশন বাড়াতে পারি, কনফ্লিক্ট গুলোকে রিজলভ করতে পারি। সোশ্যাল সিস্টেম, সোশ্যাল বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গ্রোথ নিয়ে ডিসকাস করতে পারি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সোশ্যাল সিস্টেমকে কিভাবে এনরিচ করছে বা সোসাইটি কিভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে এনরিচ করছে সেগুলো সম্বন্ধে আরো বেশি করে কোম্পানিতে সার্ভে করতে পারি, বা হচ্ছে এইচআর অডিট বানাতে পারি, এগুলো করতে পারি বলবে। পরের কোয়েশ্চেন, which among the following describe the skills that are available within the company? কি কি স্কিল আছে যেটা কোম্পানিতে অলওয়েজ কোম্পানির ভেতরেই অ্যাভেলেবল থাকে? তাহলে যে হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স ইনভেন্টরি, এটাই হচ্ছে অ্যান্সার। কারণ একটা কোম্পানিতে আর কিছু থাকুক না থাকুক মানুষ থাকবেই, তাহলে হিউম্যান রিসোর্স ইনভেন্টরি মানে মানুষজন, এটা কিন্তু কোম্পানির মধ্যে সব সময়তেই থাকবে, আর কিছু থাকুক না থাকুক। হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, HRIS মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। এটা অনেক কোম্পানিতে নাও থাকতে পারে, এটা অনেক কোম্পানির ডিফল্টও থাকতে পারে, অনেক ছোট কোম্পানিতে ইনফরমেশন সিস্টেম দরকার পড়ে না, কিন্তু মানুষজনের দরকার পড়ে কোম্পানিতে। তাহলে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম বানাতে হয়, এটা কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল থাকে না। স্কিলস ইনভেন্টারি, অনেক কোম্পানিতে স্কিলস এর শর্টেজ থাকতে পারে, কোম্পানি স্কিল ম্যানেজ করতে পারে না, ট্যালেন্ট ম্যানেজ করতে পারে না, তাহলে কোম্পানির মধ্যে সবসময় স্কিল ইনভেন্টারি নাও থাকতে পারে। আর কি, ম্যানেজমেন্ট ইনভেন্টারি, ম্যানেজমেন্ট ইনভেন্টারির মধ্যে যে লেভেলস গুলো আছে, ম্যানেজমেন্ট লেভেল থাকতে পারে, সেগুলো অনেক ছোট কোম্পানিতে নাও থাকতে পারে। যেমন ছোট কোম্পানিতে ম্যানেজমেন্ট অত লেয়ার থাকে না, ম্যানেজেরিয়াল অত পোস্ট থাকে না, তাহলে ম্যানেজমেন্ট ইনভেন্টরি নাও থাকতে পারে, কিন্তু মানুষ থাকবে। তাই এটার অ্যান্সার কি হবে? হিউম্যান রিসোর্স ইনভেন্টরি ইজ অলওয়েজ অ্যাভেলেবল উইদিন দ্য কোম্পানি, কোম্পানির ভেতরে এটা সবসময় অ্যাভেলেবল থাকে। এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু আগেও এক্সামে এসেছে। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আজকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট 5টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলাম, এরপরেও আমরা এরকম কোয়েশ্চেন নিয়ে আরো ডিসকাস করব। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে পারো যে যদি কোনো প্রবলেম থাকে যে এই কোয়েশ্চেনটা আমি বুঝতে পারিনি বা এই কোয়েশ্চেনটা এটা অ্যান্সার হবে মনে হচ্ছে, তাহলে সেটা কমেন্টে বলবে, আমি পড়ে রিপ্লাই করে দেব। আর যদি এমন কোনো টপিক আছে হিউম্যান রিসোর্সে যেটা বুঝতে পারা যাচ্ছে না, সেটাও আমাকে কমেন্টে বলতে পারো, আমি ওটা নিয়ে ডিটেলড ভিডিও বানিয়ে দেব। আর ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকন ক্লিক করতে পারো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের, পাইথনের আর ফাইন্যান্সিয়াল টুল এগুলোর উপর আমি এই চ্যানেলে ভিডিও দেব। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।